আসসালামু আলাইকুম। আমি ডক্টর তাহমিদা ফেরদৌসী। আমি শিশু বিশেষজ্ঞ হিসেবে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হসপিটালে কর্মরত আছি। আজকে আমি আলোচনা করব শিশুদের কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন এই সমস্যাটি নিয়ে। যে সমস্যায় বাচ্চারা প্রায়শই ভুগে থাকে এবং বাবা মারা দেখা যায় অনেক উদ্বিগ্ন হয়ে যায়। তাহলে আমরা প্রথমে জানি যে আসলে কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য আমরা কাকে বলবো। যদি বাচ্চাদের পায়খানা করতে বেশি কষ্ট হয় অথবা কোনো বাচ্চা যদি পরপর 3 দিন পায়খানা না করে বা শক্ত পায়খানা হয়, তখন আমরা এটিকে কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন বলে থাকি। এখন এই কনস্টিপেশনের কিছু কারণ থাকতে পারে, 2 রকম হয়ে থাকে এটা। কিছু থাকে ফাংশনাল, যেটা স্পেসিফিক কোনো কারণ নাই, যেটা আমরা কিছু জীবন ধারণের কিছু পরিবর্তন বা খাদ্যাভ্যাসের পরিবর্তনের মাধ্যমে এটি থেকে প্রতিকার হতে পারি। আর এই ধরনের কনস্টিপেশন রয়েছে যেটা প্যাথোলজিক্যাল, যেটা শরীরের কোনো রোগের কারণে যদি কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন হয় তখন আমরা সেটাকে বলবো প্যাথোলজিক্যাল। সাধারণত ফাংশনাল কনস্টিপেশনের সমস্যাতেই আমাদের বাচ্চারা বেশি ভুগে থাকে এবং যেটি সহজেই প্রতিকার সম্ভব। এখন কোনো বাচ্চা আমার কাছে যদি আপনার কাছে আসে বা আমাদের কাছে কোষ্ঠকাঠিন্য নিয়ে যারা সমস্যায় ভুগে থাকে, এরকম বাচ্চাদের অ্যাপ্রোচটি আমরা কিভাবে করব। আমরা প্রথমে সেই সব বাচ্চাদের নিয়ে আলোচনা করি যাদের বয়স 6 মাসের নিচে, 1 থেকে 6 মাস। এরকম কোনো বাচ্চা যদি কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগে থাকে, তাহলে আমরা কিছু হ্যাবিট সম্পর্কে আগে জানবো যে সে বাচ্চা কি এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করে নাকি কোনো ফর্মুলা ফিডিং করে। সাধারণত যে বাচ্চারা এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করে তাদের ক্ষেত্রে পায়খানাটা নরম হতে পারে, দিনে অনেকবার হতে পারে, আবার শক্ত হতে পারে, 2-3 দিন 4 দিন পরে পরে করতে পারে। সেসব ক্ষেত্রে আমাদের কোনো ভয় পাওয়ার কারণ নাই, এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর যেসব বাচ্চারা ফর্মুলা ফিডিং করে, আমরা যদি হিস্ট্রিতে এরকম পাই, তখন ফর্মুলা ফিডিংটাই কিন্তু কনস্টিপেশনের একটা বড় কারণ। কাজেই তখন ব্রেস্ট ফিডিংয়ে চলে আসলে হয়তো ওটা স্বাভাবিক হতে পারে। তবে এই বয়সের বাচ্চারা যখন কোষ্ঠকাঠিন্য নিয়ে আমাদের কাছে আসবে, তখন কিছু হিস্ট্রি নিতে হবে আমাদের, যে আসলে অন্য কোনো সমস্যা আছে কিনা, যে পায়খানার সাথে কোনো রক্ত যায় কিনা, বা অতিরিক্ত কান্নাকাটি করে কিনা। তারপরে জন্মের পরে বাচ্চারা যে প্রথম কালো পায়খানাটা করে, সেটা করতে তাদের কোনো ডিলে হয়েছিল কিনা, বাচ্চা অতিরিক্ত ঘুমায় কিনা, ওর ডেভেলপমেন্টটা ঠিক মতো হচ্ছে কিনা, বা ঘাড় শক্ত হয়েছে কবে, দেরি হলো কিনা, এরকম কিছু হিস্ট্রি নিয়ে যদি সেখান থেকে কোনো কিছু ক্লু পাই, তাহলে আমরা অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হব যে অন্য কোনো কারণ আছে কিনা ওর কনস্টিপেশনের ক্ষেত্রে। আর যদি কিছু না পাওয়া যায়, বাচ্চা আদারওয়াইজ প্লেফুল থাকে, তাহলে আমরা ধরে নিব এটা ফাংশনাল, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এখন আসি একটু বড় বাচ্চারা যারা কোষ্ঠকাঠিন্য নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করে। তাহলে এরকম কোনো বাচ্চা আসলে আমরা প্রথমে কিছু জানার চেষ্টা করব যে আসলে কারণটা কি, যে ওর ফুড হ্যাবিটটা কেমন, যে রেগুলার ওর খাদ্যাভ্যাসে কি শাকসবজি ফলমূল এগুলো কি পর্যাপ্ত পরিমাণে রয়েছে কি না। এগুলো যদি না থাকে তাহলে তো সেটা কনস্টিপেশনকে অ্যাগ্রাভেট করবে। তারপরে ও পর্যাপ্ত পরিমাণে পানি খায় কিনা, তার ফিজিক্যাল অ্যাক্টিভিটি কেমন, খেলাধুলা ঠিকমতো করে কিনা। এসব যদি না করে, এগুলোও কিন্তু কোষ্ঠকাঠিন্যের একটা কারণ। অথবা সে বাচ্চা দুধ এবং দুধ জাতীয় খাবার বেশি খায় কিনা, সেটাও একটা কনস্টিপেশনের কারণ। তারপরে কোনো কোনো বাচ্চার পায়খানাটা আটকিয়ে রাখার একটা অভ্যাস থাকে, এটার কারণে কনস্টিপেশন হয় এবং পরবর্তীতে যখন কষ্ট হয় তখন সে এটা আরও আটকিয়ে রাখতে চায়। এরকম করতে করতে জিনিসটা বেশি হয়ে যায়, তখন সে আর বাথরুমে যেতেই চায় না এবং এটা নিয়ে আরও বেশি সমস্যা তৈরি হয়, খাবারের অরুচি চলে আসে এরকম। তারপর তার কোনো ডেইলি অ্যাক্টিভিটিতে কোনো চেঞ্জ এসেছে কিনা, সে কোনো জায়গা চেঞ্জ করেছে কিনা, বা নতুন কোনো স্কুলে গিয়েছে কিনা, তার কোনো ফ্যামিলি হিস্ট্রি আছে কিনা, যে পরিবারে কারো এরকম কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে কিনা। তাহলে এই জিনিসগুলো আমরা আগে এক্সক্লুড করে নিব। যদি এরকম কিছু থাকে তাহলে সে ব্যাপারে বাবা মাকে বোঝাবো, কারণ এইসব সাধারণত ফাংশনাল কনস্টিপেশনের কারণ, যেগুলো আমরা কিছু অভ্যাস পরিবর্তনের মাধ্যমেই কিন্তু প্রতিকার করতে পারি। তাহলে আমরা কারণ সম্পর্কে জানলাম, তাহলে আমরা কি করতে পারি বাচ্চাদেরকে এইগুলো থেকে মুক্তি দিতে। প্রথমেই আমাদেরকে বাবা মাকে একটু ভালোভাবে বোঝাতে হবে, কাউন্সিলিং করাতে হবে যে রেগুলার যে বাউল হ্যাবিট, রেগুলার পায়খানা হওয়ার যে উপকারিতা, যে বাচ্চার বৃদ্ধি ভালো হবে বা ভালো থাকবে, খাওয়ার রুচি আসবে, এগুলো বাবা মাকে বোঝাতে হবে। বাচ্চা পর্যাপ্ত পরিমাণে পানি খাবে, তার খাবারে
রেগুলার ফুড হ্যাবিটে তার শাকসবজি থাকতে হবে, ফলমূল থাকতে হবে। বাইরের দুধ যদি অতিরিক্ত খেয়ে থাকে সেটি হচ্ছে কমিয়ে আনতে হবে। এটা তো আমরা কিছু অভ্যাস চেঞ্জ করলাম। আরেকটা যেটা করতে হবে, ওকে রেগুলার টয়লেট ট্রেনিং যেটা বলে, রেগুলার বেসিসে দিনে 2 বার করে তাকে বাথরুমে বসাতে হবে, যে সে পায়খানা হোক আর না হোক। হ্যাঁ, এটা দুপুরে খাওয়ার পর, রাতে খাওয়ার পরে 10 মিনিট সে বসবে। এতে যদি তার টয়লেটটা হয় আমরা তাকে প্রেস করব, কিন্তু না হলে কিন্তু বকাবকি করব না। এভাবে সে অভ্যাস মতো যদি প্রতিদিন 2 বার করে বসে, তাহলে কিন্তু আস্তে আস্তে তার এই হ্যাবিটটা ঠিক হয়ে আস্তে আস্তে কিন্তু একটা ভালো অভ্যাসে পরিণত হবে এবং টাইমিংটা ঠিক হয়ে যাবে। এটা আর এত কিছুর পরেও ওষুধেরও প্রয়োজন রয়েছে। আমরা এক্ষেত্রে হচ্ছে ল্যাকটোলোজ জাতীয় ওষুধ ব্যবহার করে থাকি, যেটার জন্য আমরা ডাক্তারের শরণাপন্ন হব। সাধারণত এই কিছু ধারণা থাকলে আর কিছু অভ্যাসে পরিবর্তন করলেই কিন্তু বাচ্চাদেরকে আমরা এগুলো থেকে প্রতিকার করতে পারি, এবং তাতে সে সুস্থ স্বাভাবিকভাবে বেড়ে উঠবে এবং তার খাওয়ার রুচিটাও ভালো থাকবে। ঠিক আছে, আজকে তাহলে এ পর্যন্তই। ধন্যবাদ।